সংগ্রাম চালানো আমাদের জন্য কঠিন হতো। আমি দেখেছি যে চাকরির মায়া করেননি বা আন্দোলনের সাথে থাকা এবং সবসময় সহযোগিতা আমি পেয়েছি, অন্তত এটা আমি বলতে পারি। অনেক ঝুঁকি হঠাৎ করে হয় না। সেই 48 সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রস্তুতি নিচ্ছিলেন যে কিভাবে বাঙালি জাতির জন্য একটা আলাদা রাষ্ট্র, আলাদা সত্তা তৈরি করবেন। কারণ যখন পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি শাসকরা আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালালো, তখনই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই সময় তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে এই ভাষা আন্দোলন শুরু করেন। এবং যে বৈষম্যের আমরা শিকার ছিলাম তার একটা ছোট তথ্য আপনাদেরকে আমি দিতে চাই, যে সেই সময় বাঙালিদের অবস্থানটা কোথায় ছিল। পুলিশ অফিসাররা উচ্চ পদে যাওয়া এটা তো মানে স্বপ্নের অতীত ছিল। শুধু পুলিশ অফিসার না, প্রশাসনেও যারা বা সেনাবাহিনীতে তাদেরও যে করুণ অবস্থা সেটা আমি একটু জানাই। যে যারা যেমন সেক্রেটারি, সেই সময় 4 জন সেক্রেটারি ছিল সেন্ট্রালে, মানে কেন্দ্রীয় সরকারে। বাঙালি একজনও ছিল না, কারণ তাদের কাছে বাঙালিরা কখনো যোগ্যতাই অর্জন করে নাই। জয়েন্ট সেক্রেটারি 22 জন, বাঙালি মাত্র 8 জন। ডেপুটি সেক্রেটারি 59 জন, বাঙালি 23 জন। আর সেকশন অফিসার 325, বাঙালি 50 জন। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার 3769, বাঙালি মাত্র 811 জন। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই, মানে কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে 692 জন কর্মকর্তার মধ্যে মাত্র 4 জন ছিল বাঙালি। আর শিল্প উন্নয়ন কর্পোরেশনে 162 জনের মধ্যে 3 জন। রেডিওতে 98 জনের মধ্যে 14 জন। সাপ্লাই ও ডেভেলপমেন্টে 164 জনের মধ্যে মাত্র 25 জন। রেলওয়ে 158 জন, বাঙালি মাত্র 10 জন। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে 279 জনের মধ্যে বাঙালি মাত্র 50 জন। সার্ভে বিভাগে, কৃষি, অর্থনীতি এবং কর্পোরেশনগুলি, অর্থনীতি কর্পোরেশনে 38 জনের মধ্যে বাঙালি 10 জন। আর সার্ভে বিভাগ 64-র মধ্যে মাত্র 2 জন। আর বিমান বা সিভিল এভিয়েশনে 1025 জনে মাত্র 75 জন। এই ছিল প্রশাসনে আমাদের অবস্থানটা। ক্ষেত্রে বৈষম্যটা তো আরও ভয়াবহ অবস্থা ছিল, কারণ জেনারেল তাদের 3 জনের মধ্যে 0 বাঙালি, 0 পূর্ব বাংলা থেকে কেউ না। মেজর জেনারেল 20 জন, পূর্ব বাংলা 0। ব্রিগেডিয়ার 34 জন, পূর্ব বাংলায় 0। কর্নেল 49 জন, পূর্ব বাংলা 0। লেফটেন্যান্ট কর্নেল 198 জনের মধ্যে মাত্র 2 জন। আর মেজর 590 জন, বাঙালি মাত্র 10 জন। নৌবাহিনীতে 593 জন, বাঙালি 7 জন। বিমান বাহিনী 640 জন, বাঙালি 40 জন। এই ছিল সব, মানে একটা ছোট চিত্র। এটা 56 সালে ডন পত্রিকায় এটা প্রকাশ হয়েছিল। ডক্টর বাজারুল ইসলাম সাহেব রাজশাহী ইউনিভার্সিটির ভিসি ছিলেন। উনি বঙ্গবন্ধুর একটা বই লিখেছিলেন, সেই বইতেও কিন্তু এই রেফারেন্সটা দেওয়া আছে। বেশ অনেক গবেষণা করে এই বইটা তৈরি করেছিলেন। আর এটা তথ্য ডন পত্রিকাও আছে। তো এই যে বৈষম্যের হাত থেকে বাংলাদেশের জনগণের মুক্তি দিয়ে বাঙালিরা যেন নিজেরা দাঁড়াতে পারে, সেই সুযোগটা তিনি করে দিতে চেয়েছিলেন বলেই তিনি নিজের জীবনটা সম্পূর্ণভাবে ত্যাগ স্বীকার করেছিলেন। নিজের জীবনের কোনো ছায়াপথই রাখেননি, শুধু বাঙালির অধিকার আদায়ের জন্যই সংগ্রাম করেছেন। আর আমাদের দরিদ্র মানুষের অবস্থা এমন করুণ ছিল যে দিনের পর দিন তাদের না খেয়ে থাকতে হতো। হয়তো এই চোখে খেয়ে কোনো মতে কাটাতে হতো, দুর্ভিক্ষ লেগেই থাকতো। এই অবস্থা থেকে প্রায় 80-90% মানুষই তো দরিদ্র ছিল। তো সেই জায়গা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই তার সংগ্রাম, তার স্বাধীনতা। আর সেই স্বাধীনতা আমরা অর্জন করার পর মাত্র 3.5 বছর হাতে সময় পান। কিন্তু সবসময় বলতেন, গল্প করতেন তিনি বাংলাদেশটাকে কীভাবে সাজাবেন, মানুষের জন্য কী করবেন। এবং সন্তান হিসেবে অনেক কিছু জানার একটা সুযোগ আমার হয়েছিল, যেহেতু আমি সবার বড় ছিলাম। আর আমরা সবসময়, উনি তো বেশিরভাগই জেলে ছিলেন, যখন একটু সময় বাইরে থাকতেন
একবার প্রতিদিন সকালে মানে আমরা ওরা বিছনার মধ্যে যে সবাই বসতাম আর খবরের কাগজ আর চা, ঠিক সেই সময় অনেক গল্প হতো। তো এইভাবে বিভিন্ন সময় চলতে ফিরতে, বা যখন আমি বিদেশে ছিলাম, আব্বা বিদেশে গেলেন লন্ডনে, সেই সময় যেতে যেতে অনেক সময় অনেক কথা তিনি বলতেন, মডেল ভিলেজ দেখতেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এগুলি দেখেন কেন? বলে যাইস না, আমাদের দেশ একদিন স্বাধীন হবে, আমরা এইভাবে প্রত্যেকটা গ্রামকে সাজাবো। এটা 1969 সালে তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বের হলেন, তারপরে যখন তিনি লন্ডনে গেলেন, আমিও উনি বের হওয়ার মুক্তি পাওয়ার পরে এপ্রিল মাসের দিকে গিয়েছিলাম বাইরে, তখন লন্ডনে। তো এইভাবে ওনার একটা স্বপ্ন ছিল। 75 15ই আগস্ট আমাদের জীবনের জন্য সবথেকে দুর্ভাগ্যের, কারণ এখানে এরকম একটা ঘটনা যে ঘটতে পারে, স্বাধীনতার পর সবাই এত বেশি মানে ছিল যে কেউ চিন্তাই করে নাই যে যাদেরকে আমরা মুক্তিযুদ্ধে পরাজিত করেছি তারা যে কোনো সময় রিভেঞ্জ নেবে, এই চিন্তাটাই বোধহয় কারো মাথায় আসেনি। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। আর যে বাঙালির জন্য তিনি সারা জীবনে এত কষ্ট করলেন, আর তারাই অস্ত্র তুলে তাকে গুলি করলো, এবং একটা পরিবার, আর একই দিনে আমাদের 3-3টা বাড়িতে আক্রমণ করলো। কাজে এই ষড়যন্ত্রটা, এই চক্রান্তটা যে কত বিস্তৃত, সেটার এখনও কোনো তদন্ত হয়নি। আমরা খুনিদের, আত্মস্বীকৃত খুনিদের বিচার করেছি, কিন্তু এই খুনের সঙ্গে যে বিরাট একটা চক্রান্ত, এবং এই চক্রান্তের পিছনে যে এই পরাজিত শক্তিরা আছে, সেটা এখনও কিন্তু মানে অধরা রয়ে গেছে, সেটা এখনও বের করা হয়নি। হয়তো একদিন সময় আসবে, সেই সত্য বের হয়ে আসবে। শুধু ওই হত্যাকাণ্ড না, হত্যার সাথে সাথে আমাদের পুরো মুক্তিযুদ্ধের চেতনাটাই নস্যাৎ হয়ে গেল। বহু মুক্তিযোদ্ধা, আমি জানি অনেক অফিসাররা, অনেকে সাহস করে বলতেই পারেনি যে আমি মুক্তিযোদ্ধা, বা লিখতেও পারিনি, সার্টিফিকেটও নিতে পারিনি। আমি যখন 96 সালে সার্টিফিকেট দেওয়া শুরু করলাম, আমি 70,000 সার্টিফিকেট নিজের হাতে আমি সই করেছি। আমি দিনে 3,000, 2,500 থেকে 3,000 শুধু সার্টিফিকেট সিগনেচার করতাম। কিন্তু সেই সময় একটা আতঙ্ক ছিল, কারণ তখন বঙ্গবন্ধুর নাম বলা যাবে না, মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না। ওই তাদের মানে ওই ক্ষমতা দখলকারী জিয়ার আশেপাশে থেকে তাদের মন গড়া বিকৃত ইতিহাসই বলতে হবে, আর তারা যাকে বলবে মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধারা সব অবহেলিত। যাক, 21 বছর পর যখন আমি ক্ষমতা আসি, আমার চেষ্টা থাকে যে মুক্তিযুদ্ধের চেতনাটা ফিরিয়ে আনা, ইতিহাসটাকে সামনে তুলে ধরা, এবং সেই যে আমরা যাত্রা শুরু করেছি, হ্যাঁ, মাঝখানে 7টা বছর আবার আমাদের জন্য একটা অন্ধকার সময় ছিল, কিন্তু সেটা অতিক্রম করে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই 2008-এর নির্বাচনের পর সরকার গঠন করি। সরকার গঠন করার পর থেকে আমার সবচেয়ে বড় কাজ ছিল যে প্রথমে আর্থসামাজিক উন্নতিটা করে ফেলা। আমি কখনো এই কথা চিন্তা করিনি যে কোথায় আমাদের কি করতে হবে, বা এটা রিভেঞ্জ দিতে হবে, ওটা নিতে হবে, সেটা না। আমার প্রথম অগ্রাধিকারই ছিল বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতি করা, মানুষকে যেমন তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার এর ব্যবস্থা করে দেওয়া। কারণ আমাদের কাজগুলো আমরা পরিকল্পিতভাবে পূর্ব থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা কী কী পদক্ষেপ নেব। কিন্তু এই আর্থসামাজিক উন্নয়নের কাজের সাথে সাথে আমরা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে, শুধু বিচার না, তাদের সাজাও কার্যকর করেছি, যেটা অনেকে ভাবতেই পারেনি যে এটা করা সম্ভব। আপনারা জানেন যে অনেক বড় বড় মহারথীদের টেলিফোন আমি পেয়েছি, যেদের জন্য ফাঁসি দেওয়া না হয় বা এদের জন্য বিচার না হয়। তারপরেও কিন্তু থেমে থাকিনি, এবং এই কাজে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এরকম সকলের সহযোগিতা ছাড়া এত বড় একটা কাজ করা সম্ভব হতো না। আর আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই, হারাবারও কিছু নেই। কাজে আমি ওই অন্যায়গুলি কখনো মেনে নেব না, অন্যায়কে প্রশ্রয় দেবো না, এবং এটা একটা বিহিত আমি করেই ছাড়বো। কারণ এই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, কিন্তু 75-এর পরে জিয়াউর রহমান তাদের সবাইকে ছেড়ে দেয় এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মর্যাদা দিয়ে দেয়। মানে মুক্তিযুদ্ধ অফিসাররা দেখছে যে রাজাকার বাহিনীর প্রধান অথবা
আলবদর বাহিনীর প্রধান, আল শামস বাহিনীর প্রধান আমার রক্তরঞ্জিত পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে স্যালুট দিতে হচ্ছে, তাদেরকে মানে এর থেকে গ্লানিকর অবস্থা বোধহয় আর কিছু হতে পারে না। এই কষ্টটা অনেকেই ভিতরে ভিতরে পেয়েছেন কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। তো আজকে সে অবস্থা নাই, এখন সেটা পরিবর্তন হয়েছে, কারণ এদের যে ফাঁসি দিতে পারবো এটা অনেকে কল্পনাই করতে পারেনি, কিন্তু সেটা আমরা করেছি।